We have always maintained IIT standard to the best of our ability. We have teachers who are recruited not directly, but first 1 month they are requested to give lectures as visiting professors. Once they give at least 1 month as a visiting professors, then we recruit them. We try to maintain outcome-based learning and in all subjects, and we use Washington Accords Bloom taxonomy in our syllabus, in our question paper, etc. স্বাগতম, নমস্কার। খুব ক্রুশিয়াল টাইমে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। ক্রুশিয়াল ইন দ্য সেন্স, আচ্ছা বিষয়টা পরে বলছি, তার আগে বলি যে আমার দুপাশে যারা বসে রয়েছেন তারা পণ্ডিত ব্যক্তিত্ব, আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ। এমন কিছু বিষয়ে তাদের কাছে আজকে প্রশ্ন রাখবো যেটা আপনাদের প্রশ্ন। আইএম বা ইউএম এমন একটি জায়গায় পৌঁছেছে যে তাদের সম্পর্কে, আচ্ছা আমি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের হচ্ছে কি এই এগুলো বলার কোনো প্রয়োজন। দ্বিতীয় ব্যাপারটি যেটা, যে যাদের পাশে বসে রয়েছে, আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, হি ইজ ভাইস চ্যান্সেলর অফ ইউএম জয়পুর, এবং আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, হু ইজ ডাইরেক্টর অফ আইএম গ্রুপ। প্রফেসর চক্রবর্তী, আজকে যেটা প্রথমেই যে প্রশ্নটা করতে ইচ্ছা করে, যে আপনারা দুজনেই প্রচুর পড়াশোনা করেছেন। সেম কোয়েশ্চেন টু প্রফেসর চ্যাটার্জি। পড়াশোনার ব্যাপারটা খুব সিরিয়াস, মানে আমি খুব বুদ্ধিমান বা বিদ্বান হলাম সেটা করতে গেলেও তো করতে হবে। ঘটনাচক্রে একটা ইঞ্জিনিয়ারিং পড়ব, তার পেছনে আমি সারাটা দিন, বা আপনি কিভাবে দিয়েছিলেন যদি একটু উদাহরণ, বা আজকের দিনে ছেলে মেয়েদের কতটা দিতেন? দেখুন, প্রথমেই বলি যে পড়াশোনাটা একটা লাইফ লং এন্ডেভার আমি মনে করি। এখনো আমি প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি বা আমরা যারা ফ্যাকাল্টিরা আছি, এখনো আমাদের রেগুলার আমরা সার্টিফিকেশনস করি, রেগুলার পড়াশোনা করি, রেগুলার রিসার্চ পেপার পাবলিশ করি। কারণ তা না করলে এই যেভাবে জগৎটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু লোকে পিছিয়ে যাবে। হ্যাঁ, মানে ফর এক্সাম্পল এখন এআই দ্বারা জিনিসপত্র তৈরি করা, কন্ট্রোল, অটোমেশন, এখন এআইও এগিয়ে গিয়ে হয়ে গেল জেনারেটিভ এআই, তারপর চলে এলো এজেন্টিক এআই। হ্যাঁ, তো এইগুলো যদি কনস্ট্যান্ট পড়াশোনা না করা যায়, এগুলো কিন্তু আপ টু ডেট থাকা যায় না। সুতরাং আমরা নিজেরাও প্রত্যেকে রেগুলার পড়াশোনা করি। এখন যদি বলেন কতক্ষণ পড়াশোনা করেন, রেগুলার 3-4 ঘন্টা পড়াশোনা করি। ঠিক আছে, মানে সেটা হয়তো একদম একটানা বসে না, হয়তো সকালে একটু উঠে আধ ঘন্টা একটু দেখে নিলাম, তারপরে আবার দুপুরে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা, আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করলাম, শনি রোববার পড়াশোনা করি। এটা রেগুলার লাইফ লং এন্ডেভার, এবং এটা আমি মনে করি যে এখন যেভাবে এগোচ্ছে, আরো 2-3 বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং একদম ছেয়ে যাবে চারদিকে। অলরেডি অটোমেশনে রোবোটিক্স চলে আসছে, ছেয়ে যাচ্ছে যেভাবে এগোচ্ছে, এবং সেটা প্রত্যেকটা প্রফেশনকে টাচ করছে। এরকম নয় যে শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারদের টাচ করছে, এমনকি জার্নালিস্টদেরও টাচ করছে। এমনকি আজকে আপনি যখন রিসার্চ করছেন, আপনি এআই ইউজ করে হয়তো রিসার্চ করতেই হচ্ছে, বা আপনি যখন একটা কিছু তৈরি করছেন, একটা কন্টেন্ট, আপনাকে এআই দ্বারা কন্টেন্ট গুলো হয়তো অনেক কিছু হেল্প করছে আপনাকে তৈরি করতে, বা কোনো ইমেজ তৈরি করছেন। এখন নতুন চলেছে ভিডিও, এআই ভিডিও এখন একদম হট কেক। আপনি হয়তো এআই ভিডিও দিয়ে কিছু ছোট ছোট স্নিপেটস তৈরি করছেন, আবার নিজে বলছেন, ওটার সাথে মার্জ করছেন। ঠিক আছে, সুতরাং আমরা তো এখনো 3-4 ঘন্টা পড়াশোনা করি, কিন্তু আমরা ছাত্রদের যেটা বলি যে তোমরা কিন্তু এখন তোমাদের একদম প্রাইম টাইম, এখন অন্তত 7 ঘন্টা তোমরা দিনে পড়াশোনা করো। সেটা আমরা প্রত্যেক IMUM স্টুডেন্টকে বলি 7 ঘন্টা পড়াশোনা, এবং 7 ঘন্টা
সেলফ স্টাডি করো, অর্থাৎ যেটা ক্লাস অ্যাটেন্ড করলে সেটাকে 7 ঘন্টার মধ্যে ক্যালকুলেট করলে হবে না, নিজে পড়াশোনা করতে হবে, নিজে করতে হবে। সেটা কিভাবে হবে? ওদের 5টার মধ্যে ওদের ছুটি হয়ে যায়, চলে যায়, তারপরে বসে আমরা বলি যে এখানেই বসে হোমওয়ার্ক গুলো করে নাও। কারণ এটা আমি বিদেশে যখন পড়তে গেছিলাম ইউবিসিতে, তখন আমার এই হ্যাবিটটা এলো। তার আগে আমার সবসময় ছিল যে কোনো অ্যাসাইনমেন্ট যখন এলো আমি ডেডলাইনের আগে পড়তাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এটা তারপরে আমি দেখেছিলাম যে এটা আমাদের ভারতীয়দের একটা হ্যাবিট ছিল যে আমরা সবসময় যখন ডেডলাইন আমরা দেখিনি যে ডেডলাইনটা কবে, যে ডেডলাইন তার আগের দিন বা তার 2 দিন আগে পড়াশোনাটা করবো বা হোমওয়ার্কটা করবো, অ্যাসাইনমেন্টটা করবো। কিন্তু আমি যেই নর্থ আমেরিকায় পড়াশোনা করতে গেলাম, মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স করতে গেলাম ইউবিসিতে, ইউবিসি পৃথিবীতে 21 নম্বর 21st র্যাঙ্কিং, খুব ভালো ইউনিভার্সিটি। ওখানে সবার সাথে কম্পিট করছি, ওখানে তো ন্যাচারালি আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি, একটা আলাদা একটা প্রেশার বা একটা রেসপন্সিবিলিটি। ওখানে দেখছি প্রত্যেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, যেদিন দিচ্ছে সেদিন রাত্রে অ্যাসাইনমেন্টটা করে ফেলছে। এবং গিয়ে আমার এটা হ্যাবিচুয়েটেড হতে 3 মাস সময় লেগেছিল। 3 মাস আমার একটু বলতে পারেন আমি একদম মানে লিডারশিপে ছিলাম, কিন্তু 3 মাস বাদে থেকে আমি তো বুঝে গেছি টিচার অ্যাসাইনমেন্ট দিলে সাথে সাথে সেটা করতে হবে। যে টিচার অ্যাসাইনমেন্ট দিল না, কিছু একটা সাবজেক্ট নতুন পড়ালো, সেটাকে সেদিন রাত্রে পড়াশোনা করতে হবে, সেদিন রাত্রে তার এক্সারসাইজ কোয়েশ্চেন সলভ করতে হবে, ওয়ার্কড আউট এক্সাম্পল সেদিন রাত্রে সলভ করতে হবে। এই হ্যাবিট যখন একটা ছাত্রের হয়ে যাবে, তখন সে ইন্টারন্যাশনালি কম্পিট করার জন্য রেডি হবে। কিন্তু এই যে হ্যাবিটটা যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছিলাম যে পরীক্ষার আগের দিন পড়বো, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগের দিন করব, এই হ্যাবিটটা কিন্তু ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা, এটা তো একটা কম্পিটিশন, একদম একদম। সেখানে কিন্তু আমরা আমাদের স্টেট বা আমাদের নেশন আমরা কিন্তু পিছিয়ে যাব। সেটা আমি যেটা শিখেছি আপনাদের সবাইকে বললাম যে যেদিন যা পড়াবে টিচার বা টিউশন টিচার বা যেদিন, সেদিনই সেটাকে তৈরি করে ফেলতে হবে। যেদিন যে অ্যাসাইনমেন্ট দেবে সেদিন বাড়িতে এসে সেটাকে করে ফেলতে হবে। এবং সেই জন্য আমরা সব আইএমইএম ছাত্রদের বারবার বলি দিনে 7 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। ক্লাসে যেটা শুনলে সেটা সেলফ স্টাডি নয়, সেটাই 7 ঘন্টার মধ্যে পড়ে না, দিনে পড়াশোনা করতে হবে। তার মানে কি হলো, 5টায় ছুটি হলো, 5টায় ছুটি হয়ে গিয়ে মোটামুটি 5টা 6টা থেকে একদম 10টা অবধি 11টা অবধি পড়াশোনা করতে হবে। সকালবেলা আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াশোনা করতে হবে। এবার অনেক সময় হয় কি উইকে সব সময় হয় না, তখন উইকেন্ডে সকালে দুপুরে বিকেলে সন্ধে করে ওটা মেকআপ করতে হবে, যাতে অ্যাভারেজে প্রত্যেকের দিনে 7 ঘন্টা হয় পড়াশোনা। এটা আমাদের একদম পলিসিগতভাবে আমরা ছাত্রদের বলি যে একটা গুড স্টুডেন্ট হতে গেলে তোমাকে দিনে 7 ঘন্টা পড়াশোনা করতে হবে অ্যাভারেজ। তাহলে যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো যে আমরা প্রফেসর চক্রবর্তীর কাছ থেকে যেটা জানতে পারলাম যে সামাও 7 ঘন্টা পড়াশোনা করতে হবে। আরেক পণ্ডিত ব্যক্তিত্ব আমার পাশে রয়েছেন, আমার অত্যন্ত প্রিয় প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, তার অভিমতটা আমি নেব, তারপরে বলবো যে এই প্রশ্নটা কেন করব। দেখুন, আমি তো শিক্ষক, পড়াশোনা করো বললে ছাত্ররা মানে না, ভাবে আমার কাজই হচ্ছে বলা খালি পড়ো না। তবে কি জানেন তো, আমি যেটা বিশ্বাস করে এসেছি যে শিক্ষক হিসাবে আগে একটু বলি যে 1 ঘন্টার ক্লাস নিতে গেলে 5 ঘন্টা পড়াশোনা করতে হবে। 5 ঘন্টা, 5 ঘন্টা তুমি শিক্ষক হিসাবে যদি পড়াশোনা করো তাহলে ইউ আর এলিজিবল টু টেক আ 1 hour ক্লাস। এটা থাম্ব রুল। এবং এটা বিশ্বাস করুন, এটা আমার কথা নয়, এটা আপনি যদি আইআইটিতে যে কোনো ভালো প্রফেসরের সাথে গিয়ে ইন্টারাক্ট করেন, বা আইআইটিতে যে কোনো প্রফেসর, আইআইটিতে মোটামুটি আমি ধরে নিচ্ছি সবাই ভালো প্রফেসর, যদি গিয়ে ইন্টারাক্ট করেন দেখবেন প্রত্যেকে সেম কথা বলে যে 1 ঘন্টা ক্লাসের জন্য স্টাডি ফর 5 hours ইয়োরসেলফ। নিজে 5 ঘন্টা পড়াশোনা করে 1 ঘন্টার ক্লাস নিতে যাও। এবার আপনি বলবেন যে কি পড়াশোনা করবে 5 ঘন্টা, কি পড়াশোনা করবে? দেখুন, প্রথমত আমি যদি একটা কোনো পেপারকে প্রথমবার পড়াচ্ছি আমার জীবনে, তাহলে আমাকে তো জিনিসটা ভালো করে পড়তেই হবে যে কিভাবে আমি শেখাবো জিনিস স্টুডেন্টদের। কারণ আমি যখন পড়েছি তখন আমি পড়েছি হচ্ছে নলেজটাকে গেইন করেছি,
কিন্তু এখন তো আমাকে দেখতে হবে এই নলেজটা আমি যখন ইম্পার্ট করব, লোককে দেব, তখন সে সেটাকে কিভাবে বুঝতে পারে, তবেই তো আমি তাকে পড়াতে পারবো। তো এটার জন্য 5 ঘন্টা পড়াশোনা করতে লাগবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই সাবজেক্টটা দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার পড়াচ্ছি, তাহলে তো আমি টপিকটা জানি, তাহলে 5 ঘন্টা কি করব? তাহলে আমাকে 5 ঘন্টা ধরে রিসার্চ করে বার করতে হবে যে এই টপিকের ওপর এখন কি কাজ হচ্ছে, সেই কাজগুলোকে কিভাবে, তার অ্যাপ্লিকেশনস কিভাবে হচ্ছে, সেই অ্যাপ্লিকেশনসগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে জেনারেট করে লোকে তৈরি করছে। যদি সেটা আমি যেহেতু কম্পিউটার সায়েন্সের টিচার, কম্পিউটার সায়েন্সে কিভাবে এটাকে কোডিং হচ্ছে, কি টাইপের টুল ইউজ করলে কোডিংটা ইজি হয়ে যাচ্ছে, কি টাইপের এআই টুল আছে যেটা জেনারেট করে দিচ্ছে এই টাইপের কোড, বা আমি যদি এআই না ইউজ করি, নিজে যদি কোডটা লিখি, তাহলে সেই কোডটা কিভাবে লিখতে হবে। বাট স্যার এই সবগুলো আমাকে শিখে নতুন, মানে গতকাল যেটা তৈরি হয়েছে, আমাকে আজকে সেটা শিখে তারপর ক্লাসে যেতে হবে, যাতে করে আমি স্টুডেন্টদেরকে সেই অনুযায়ী মোটিভেট করতে পারি। সেই জন্য 1 ঘন্টার ক্লাস নিতে গেলে 5 ঘন্টা পড়াশোনা করে তোমাকে ক্লাসে যেতে হবে। এটা হচ্ছে একটা টিচারদের থাম্ব রুল। নাও কাম স্টুডেন্ট। দেখুন, মানে আমি আবার সে একই কথা, আমি বরং আপনাকে দিই যে আপনি ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, আপনি যেভাবে পড়াশোনা করেছেন সেইটে হয়তো মোর দ্যান সাফিসিয়েন্ট বা এনাফ, কিন্তু আমি আজকের ছাত্রছাত্রী যারা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে, সেইটে আপনি আপনার অ্যাঙ্গেল থেকে কিভাবে দেখছেন? আমি বোধহয় সেটাই বলার চেষ্টা করছিলাম। আমি যেটা বলছি যে দেখুন, শিক্ষক হিসেবে আমার কাজই হচ্ছে ছাত্রদের বলা যে তোমরা পড়াশোনা করো। ফলে এটা স্বাভাবিক যে আমি বলবোই যে তুমি পড়াশোনা করো, কিন্তু এটাও তো সত্যি। দেখুন, আমরা সবসময় বলে আসি যে ছাত্রের বা শিষ্যের একটাই ধর্ম, সেটা হচ্ছে পড়াশোনা। শিষ্যের তো আর কোনো ধর্ম হতে পারে না, একটাই ধর্ম, সেটা পড়াশোনা করা। ফলে পড়াশোনা তোমাকে করতেই হবে। পড়াশোনা করে তুমি শিখবে। এখন দেখো, পড়াশোনাটা তুমি যে করবে, তুমি তার পেছনে একটা মোটিভেশন। দেখুন, কোনো মোটিভেশন না থাকলে আমি কোনো কিছুই জীবনে করতে পারি না। তোমরা শিষ্য হিসেবে তোমাদের কি মোটিভেশন পড়াশোনা করে, এটা তোমাকে বুঝতে হবে। দেখো, তুমি যখন বড় হবে তখন তুমি জীবনে স্বয়ং সম্পূর্ণ হতে চাও। তুমি যেন নিজের খরচা নিজে চালাতে পারো, তোমার পুরো সংসারকে তুমি চালাতে পারো, এবং তুমি খুব সুন্দর একটা জীবন যাপন করতে পারো, যে জীবনে কোথাও তোমার মনে হবে না যে আমি এইটা করতে চাই কিন্তু করতে পারছি না, অর্থাভাব যেন কখনো না হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যেন সমাজের প্রতি আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা নিতে পারি। ধরুন, আমার মধ্যে যেন এইটুকু, আমার ভগবান যেন এইটুকু ক্ষমতা আমায় দেয় যে আমি যদি রাস্তা দিয়ে চলছি, আমি যদি দেখি কিছু লোক গায়ে কম্বল নেই, শীতের রাতে পড়ে আছে, তাদেরকে কম্বল কিনে দেওয়ার ক্ষমতা যেন আমার থাকে। এই কিছু জিনিস তো প্রয়োজন। এটাই মোটিভেশন পড়াশোনা করার পেছনে। আপনি কিভাবে পড়াশোনা করার পেছনে এটাই মোটিভেশন। তুমি যদি পড়াশোনাটাকে ভালোভাবে করো, তাহলে তুমি ভালো জায়গায় যাবেই। দেখো, তুমি আবার বলতে পারো, আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, আমি শিক্ষক হিসেবে বলছি না, খুব প্র্যাকটিক্যালি তোমাকে বলছি। তুমি যদি আজকে আমাকে প্রশ্ন করো যে স্যার, ক্যান ইউ গিভ আ 1-to-1 থিং, যে পড়াশোনায় খুব ভালো সেই গিয়ে খুব ভালো হলো, আর যে পড়াশোনায় অতটা ভালো ছিল না সে তার থেকে নিচে থাকলো, এটা কি খুব ওয়েল ম্যাপড? মানে ধরুন, যে মেডিকেল স্টুডেন্ট মেডিকেল পরীক্ষায় সবসময় ফার্স্ট হতো, সেই কি আজকে সব থেকে ভালো ডাক্তার হয়েছে? তারই পসার কি সব থেকে বেশি? এবং যে মেডিকেলে সেকেন্ড হতো, তার পসার তার থেকে আরেকটু কম, যে মেডিকেলে থার্ড হতো, তার পসার তার থেকে আরেকটু কম। এরকম কোনো ম্যাপিং কি করা আছে? ভালো বলছেন, বুঝতে পারলেন না? এরকম কোনো ম্যাপিং করা নেই। কিন্তু কি ম্যাপিং করা আছে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। ম্যাপিং যেটা করা আছে, তুমি যদি পড়াশোনাটাকে খুব ভালো করে করো, তাহলে তুমি সাকসেসফুল হবেই, এর কোনো নড়চড় নেই। তোমার কতদিন, তোমার একটু টাইম লাগতে পারে, কখনো 6 মাস 1 বছর লাগতে পারে, কিন্তু তুমি সাকসেসফুল হবেই, সফল তুমি হবেই তুমি যদি পড়াশোনা করো। আর তুমি যদি পড়াশোনাকে, যে 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়বে বা 4 বছর মেডিকেল পড়বে বা যাই পড়ো না কেন, তুমি যদি সেটাকে সবসময় নেগলেক্ট করো, পড়াশোনাটাকে একদম না করো, তাহলে সফল হওয়ার চান্সেস তোমার ভীষণ কম। 5%, 1 to 5% চান্স। এই ম্যাপিংটা কিন্তু করা আছে। ফলে তুমি যদি ভালো জীবনে সফল হতে চাও, তাহলে তুমি পড়াশোনা খুব সিরিয়াসলি করো, খুব মন দিয়ে করো এবং ভালোবেসে করো।
এই কারণে করো না, দেখো দুটো জিনিস আছে তো, আমরা বলি ক্যারেট অ্যান্ড স্টিক, পড়াশোনা করলে ভালো পাবো, আমি শুধু ক্যারেটের কথাগুলোই বলে গেলাম। স্টিকও আছে, পড়াশোনা না করলে অসফল হলে জীবন কি হবে সেটাই স্টিক, কিন্তু তুমি স্টিকের কথাটা ভেবো না, তুমি ক্যারেটের কথাটাই ভাবো যে যদি তুমি পড়াশোনা করো তুমি জীবনে সফল হবে, তুমি তোমার পরিবারকে দেখতে পারবে, তুমি তোমার মানে তোমার বাবা মার ভালো মানে তাদের ভালো টেক কেয়ার করতে পারবে, কারণ তোমার বাবা মাও তো দেখো তারাও তো জীবনে অনেক কষ্ট করে তোমায় পড়াশোনা করাচ্ছে, তাদের মুখের দিকে চেয়ে তুমি পড়াশোনা করবে, জানবে যে তুমি যদি আজকে সফল হতে পারো তাহলে তোমার বাবা মা যে জিনিসগুলো ভেবেছিল তাদের জীবনে করবে, কোনো কারণে সেগুলো করতে পারেনি, তাহলে সেগুলো তুমি কিন্তু দিতে পারবে। তুমি ভাবো তো, ধরো তোমার পড়াশোনার যে খরচা, যদি সেই খরচাটা না দিতে হতো তাহলে তোমার বাবা তোমার মা সেই পয়সাটা দিয়ে আরো অনেক কিছু করতে পারতো যেগুলো হয়তো তাদের শখ পূরণের জন্য, তা সেইটা তো তোমার বাবা মাকে তুমি দিতে পারবে। এইগুলোকে মোটিভেশন হিসেবে নাও, নিয়ে তুমি পড়াশোনা করো, তুমি খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো স্টুডেন্ট হও, খুব বড় মাপের মানুষ হও, ভালো মানুষ হও, এটাই আমি সবসময় চাই। যে কোনো ছাত্রকে তাই বলি, যেসব ছাত্ররা আজকে এই প্রোগ্রাম দেখছে তাদেরকেও আমি খুব আন্তরিকভাবে মনের থেকে এই কথাটা বললাম, কোনো শিক্ষক হিসেবে না, আমি একদম সাধারণ মানুষ হিসেবে তোমাকে এই কথাটা বললাম। চমৎকার বললেন। এবার একটু অদ্ভুতুরের প্রশ্ন করছি প্রফেসর চক্রবর্তী। 2022-এ মোটামুটি কোভিডটা চলে গেছে প্রফেসর চ্যাটার্জি, আমি 2022 থেকে বলছি, 2022-এ পর 2023, 2024, 2025 ভুলে যান, এই 3 বছর একটা ছেলে তার নর্মাল টাইমে যে কোনো কলেজ, নট নেসেসারি কি তাকে IIM UM এর মতন একটা টপ 1 নম্বর কলেজে ভর্তি হবে, তা বলছি, তারা পড়াশোনাটা শুরু করেছে কবে না জুলাই মাসে, ইউজুয়াল আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, ওয়ার্স্ট এন্ড অফ জুলাই। তারা কতটা সুবিধা করতে পেরেছে যেটা 2025-এ অগাস্টে এসেও তারা শিওর না যে কবে থেকে পড়াশোনা শুরু করবে, ঠিক এই অ্যাঙ্গেল থেকে উত্তরটা। দেখুন, এটা মানে আমি আপনাকে বললাম, ধরুন আপনার কলেজে এরকম একটা ব্যাপার হয়েছে, শুনুন, এটা মানে আমি যেটা মনে করি এবং যেটা আমি ইমপ্লিমেন্টও করেছি আমাদের ইউনিভার্সিটি দুটোতেই, যখন প্যান্ডেমিকও ছিল, পিক প্যান্ডেমিক, তখনও কিন্তু আমরা অনলি ওয়ান ইন ইন্ডিয়া যে শুক্রবার ক্লাস হলো, লকডাউন ঘোষণা হলো, আর সোমবার নর্মাল রুটিন ফলো হলো অনলাইনে, মানে 1 ঘন্টা বা একটা ক্লাসও মিস হয়নি। এবং পরীক্ষার যে একাডেমিক ক্যালেন্ডার ছিল, যখন যে পরীক্ষার তালিকা ঘোষণা করা আছে এবং ছাপানো আছে, কখনো টার্ম 1, টার্ম 2, মিড সেমিস্টার, কখনো সেমিস্টার এক্সাম, প্রতিটা টাইম মতো হয়েছে, ঠিক আছে। সুতরাং আপনি যে প্রশ্নটা বললেন যে 22 থেকে 25-এ, 22 থেকে 24, আমরা কিন্তু পুরোপুরি আমাদের স্কেডিউল মতো চলেছি। আমরা সবার আগে ক্লাস শুরু করি এবং সবার আগে আমাদের ছাত্ররা ন্যাচারালি সবার আগে শুরু হয় বলে সবার আগে তারা পরীক্ষা দিয়ে তারা ইন্ডাস্ট্রিতে মে মাসেই জয়েন করে যায়। প্লেসমেন্ট যখন হয়, যখন 4 বছরের কোর্স বা 2 বছরের কোর্স এখন শেষ হয়। সুতরাং আমরা এটা আমরা 37 ইয়ার্স ধরে মেনটেন করে আসছি। আমরা কিন্তু একদম স্টেবল প্ল্যান ওয়েতে চলা পছন্দ করি এবং আমরা চলিও, এবং সেই জন্য আমরা আমাদের ছাত্ররা বা আমাদের যারা কর্পোরেট পার্টনাররা আমাদের থেকে এত খুশি যে তারা আমাদের থেকে যে স্টুডেন্টরা পায়, টাইম মতো পায়, ডিসিপ্লিনড স্টুডেন্ট পায়, রেসপেক্টফুল স্টুডেন্ট পায়, গুড হিউম্যান বিংস তারা হয়, কারণ ওটাই আমাদের মোটো। এবং যারা পারফর্ম করতে পারে ইন্ডাস্ট্রিতে, কেন? কারণ তারা হাতে কলমে কাজ শিখেছে, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন, বিভিন্ন এক্সপোজার পেয়েছে, দেশ বিদেশের ফরেন প্রফেসর, ফরেন ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান মানে একদম এক্সপোজার পেয়ে তারা একদম প্রফেশনাল লেভেলে উঠে তাদেরকে ছাড়া হয়েছে, তারা তখন গেছে। সুতরাং এই যে প্ল্যান্ড ওয়েতে করা, এই যে হাতে কলমে শেখা, এই যে ইকোসিস্টেমটা, এই যে ডিসিপ্লিনটা, এই যে গুড হিউম্যান বিং বানানোর প্রচেষ্টা, এর কারণে যেই যায় ইন্ডাস্ট্রিতে খুবই মানে ইন্ডাস্ট্রি রেডি প্রফেশনাল হয়ে তারা যায়। এবং সেই জন্য আপনি যেটা বললেন
যে 22 থেকে 25, আমাদের কিন্তু 22 থেকে 25 না, আপনি যে কোনো টাইম লাইন ধরতে পারেন, আমাদের প্ল্যানে কোনো চেঞ্জ হয়নি, হবেও না। আমাদের অ্যামফ্যান হলো, আমাদের মানে ইনফ্যাক্ট এরমও হয় যে ধরুন কোনো একটা কারণে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন হলো বা এক্সট্রিম কোনো একটা কারণে শহরে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, আমরা যেটা করি সাথে সাথে আমরা সেই দিনটাকে সোয়াপ করে দিই। আমরা ছাত্রদের বলি যে আজকের ক্লাসটা তোমার শনিবার হবে বা রবিবার হবে, কারণ হতেই পারে, কারণ আমরাও তো ধরুন ন্যাচারাল ক্যালামিটিস বা অন্যান্য যে ডিসরাপশনস এর মধ্যে তো আছে, কিন্তু যাতে ছাত্রদের আমাদের যে টিচিং ডেজ কোনোভাবে অ্যাফেক্টেড না হয় সেটার সব রকম চেষ্টা করা হয়। ওয়ার্ক ডেজ বা টিচিং ডেজ কোনোভাবেই অ্যাফেক্টেড হতে দিই না। যদি বললাম তো, যদি কোনো একটা ক্যালামিটি হয় আমরা সেই দিনের রুটিনটা ফলো করব শনিবার বা রবিবার বা শনি রবিবার, বা ছুটির মধ্যে আমরা পুজোর ছুটি বা সামার ভ্যাকেশনটায় সেটা নিয়ে চলে যাব, কিন্তু আমরা কখনো প্ল্যান থেকে ডিভিয়েট করব না। ছাত্রদের যে আমাদের কমিটমেন্ট যে গুড এডুকেশন গুড জবস, সেটা থেকে আমরা কখনো নড়চড় হতে দেব না। একই প্রশ্ন আপনার কাছে, আসলে প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি জানেন যে আমার ঠোঁটটা নড়লে আমি কি প্রশ্ন করতে পারি। উনি পণ্ডিত মানুষ, স্টাডিটা অনেক ভালো করতে পেরেছেন। একই প্রশ্ন আপনার মতন করে উত্তরটা দিন। 2022 থেকে 2024 একটা বিরাট ফারাক এসে গেছে 2025। আপনি আপনার দিকটা বলুন, তারপরে 25 ধরুন। কোর্ট যে জিনিস ঘোষণা করেছে সেখানে আমি বলার মানে ঠিক আছে, আপনারটা বলুন। যাই হোক, এখন আমি জানি আপনার ইঙ্গিতটা কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, হ্যাঁ বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা, যেগুলো ন্যাশনাল কম্পিটিশনস বা স্টেট লেভেল কম্পিটিশনস বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনসও বলতে পারেন, অনেক সময় এরকম অতীতে হয়েছে যে লিগ্যাল কারণে সেগুলোর রেজাল্ট আটকে গেছে বা পরীক্ষা পিছিয়ে গেছে। হ্যাঁ, তাতে যে ছাত্ররা মানে সেই পরীক্ষাটা দেয় বা সেই পরীক্ষাকে ভিত্তি করে এগোয় তারা অ্যাফেক্টেড হয়। যেমন এইবার WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, সেটা রেজাল্টটা ডিলে হয়ে গেছে। তার ফলে যে ছাত্ররা সেই রেজাল্টের জন্য ওয়েট করে বসে আছে তাদের খুব অসুবিধা হচ্ছে। এবারে এটা তো দেখো, এটা তো কিছু করার নেই, এটা তো একটা কোর্টের ব্যাপার, কোনো কারণে ওটা আটকে গেছে। তা সেক্ষেত্রে যাদের অসুবিধা হচ্ছে তারা একটু, হ্যাঁ তাদের যেটা হবে সেটা হচ্ছে একটু এটা পিছিয়ে যাবে। মানে ধরো যদি আজকে সেপ্টেম্বরে গিয়ে সেশন শুরু হয়, তাহলে যাই হোক যদি সেপ্টেম্বর বা অক্টোবরে হয়, তাহলে ডিসেম্বরে পরীক্ষাটা করাটা বোধহয় মুশকিল। মানে ওই পরীক্ষাটা তো ডিসেম্বরে হবে না, মানে যেটা সেমিস্টার এক্সাম, ফলে সেমিস্টার এক্সামটা একটু পেছোবে। এবং পেছোতে পেছোতে কি হবে, গিয়ে 4th ইয়ারে গিয়ে সেই পরীক্ষাটাও তো একটু পেছোবে, স্বাভাবিক কারণেই পেছোবে, কারণ যদি শুরুটা একটু দেরিতে হয় তাহলে পুরো জিনিসটা একটু পিছিয়ে যাবে। তাতে কি হয়, ইন্ডাস্ট্রির মধ্যে ক্ষতিটা যেটা হয়, আমি একটু বলে নিই ক্ষতিটা। ইন্ডাস্ট্রিতে তোমার একটা মানে সিনিয়রিটির একটা ফারাক পড়ে যায়। সিম্পল, মানে যে ছেলেটা তোমার ব্যাচেই বেরোচ্ছে, 2025-এ বেরোচ্ছে, কারণ দেখো আজকে তো একদিনের ব্যাপার, মানে আজকে তো এরকম পৃথিবীটা তো আর 1 বছরের জুনিয়র বা 6 মাসের জুনিয়রের লেভেলে আর আটকে নেই। এখন তো একদিনের জুনিয়র, একদিনের সিনিয়র। তুমি একটু বেশি শিখেছো, একদিন আগে শিখেছো, একদিন আগে কিছু একটা করে ফেলেছো, মানে তুমি সিনিয়র হয়ে যেতে পারো। তার ফলে যেটা হয়, যেসব ইউনিভার্সিটিতে পরীক্ষাটা নর্মাল টাইমে হবে, হয়ে তারা সঙ্গে সঙ্গে জয়েনিংটা পেয়ে যাবে, তাতে যদি কারোর 2-3 মাস ডিলেড হয়, তাদের জয়েনিংটা ডিলেড হয়ে যাবে, তারা সিনিয়রিটিটা ইন্ডাস্ট্রিতে পাবে না, তারা জুনিয়র হয়ে যাবে, 2025-এ সেম ব্যাচমেটের সাথে জুনিয়র হয়ে যাবে। এই টাইপের অসুবিধাগুলো পরীক্ষা দেরি হলে হয়। যাই হোক, আমি বলবো যে সব ইউনিভার্সিটিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ওপরে মানে নির্ভরশীলতাটা নেই। যেমন ধরো আমাদের IEM বা UEM গ্রুপে তুমি যদি বলো, আমরা তো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের উপরে নির্ভরশীল নই, সেই সব ইউনিভার্সিটিতে তুমি ভর্তির কথা চেষ্টা করতেই পারো। যদিও আমাদের IEM এবং UEM এর সিট তো এখন আর মানে নেই বললেই চলে, নেই, কিছু কিছু কোর্সে আছে। জয়পুরে যদি 2-4টে সিট দেন দয়া করে, তাহলে আমি, হ্যাঁ কিছু কোর্সে সিট আছে ডেফিনেটলি। তা তোমরা যদি সেটা ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা নিশ্চয়ই IEM UEM গ্রুপের অ্যাডমিশন অফিসে যোগাযোগ করতে পারো। আমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উপরে নির্ভরশীলতাটা নেই। আমাদের যেটা আছে
সেটা হচ্ছে আমাদের নিজস্ব এক্সামিনেশন আছে। তোমাকে সেই এক্সামিনেশনের জন্য ডেটটা বুক করতে হবে। সেটা তোমরা খুব সহজ, IEM-JEE এক্সামিনেশনটার নাম। তোমরা গুগলে গিয়ে একটু IEM-JEE 2025 বলে সার্চ করবে, বা uem.edu.in ওয়েবসাইটটা যাবে, তার ভেতরেও তুমি IEM-JEE একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কটায় ক্লিক করবে, করে তুমি পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করবে এবং তুমি পরীক্ষাটার জন্য একটা ডেট বুক করার চেষ্টা করবে। যদি সেই ডেটটা খালি থাকে তাহলে সেই ডেটটা তোমার অ্যালোকেটেড হবে, সেই ডেটে এসে তোমায় পরীক্ষা দিতে হবে। পরে সেই ওই ওয়েবসাইট, ওই সেম পোর্টালেই তুমি তার রেজাল্টটা সেদিন বিকেলে বা তার পরের দিনের মধ্যে তুমি দেখতে পাবে। সেখানে লেখা থাকবে তুমি সিলেক্টেড হলে কি হলে না। যদি তুমি সিলেক্টেড হও তাহলে তুমি সঙ্গে সঙ্গে IEM এর অ্যাডমিশন অফিসে এসে তোমার অ্যাডমিশনটা তুমি নিতে পারো। এই পদ্ধতিটা আছে। হ্যাঁ, তোমরা মানে আমরা সবসময় চাইবো যে সবকিছু সময় মতো চলুক। প্রফেসর চক্রবর্তী অলরেডি বলেছেন আমরা সব সময় আমাদের সময় মতো করেছি। ধরুন 2020 এক্সাম্পলটা যেটা উনি বলছিলেন, 2020-তে যখন কোভিড হয়েছিল তখনও আমরা একদিনও সময় নষ্ট করিনি, এবং আমাদের স্টুডেন্টরা তখনও প্রায় 2 মাস সিনিয়রিটি পেয়েছিল ইন্ডাস্ট্রিতে। তারা এখনও সেই সিনিয়রিটিটাকে ভোগ করে, তারা এখনও যে পজিশনে কাজ করে অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টরা তার থেকে জুনিয়র পজিশনে আছে, এবং আমরা চিরকাল সেটা করে এসেছি। প্রতি বছরই কোনো না কোনো কারণে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউটের রেজাল্ট ডিলেড হয়। ভগবানের ইচ্ছা আমাদের আজ অব্দি কোনোদিন সেটা হয়নি, এবং সেটা আমরা যাতে হতে না হয় ভবিষ্যতে কখনো, সেই চেষ্টাটা সবসময় আমরা বজায় রাখি, এবং এবছরও রেখেছি। এবছরও আমি তোমাদের সবাইকে বলছি, আমাদের স্টুডেন্টরা কিন্তু একদম ঠিক মে মাসের শুরুর মধ্যে, এপ্রিলের এন্ডের মধ্যে, মে মাসের শুরুর মধ্যে প্রত্যেকে পাশ করে ডিগ্রি নিয়ে বেরিয়ে যায়। এবং এই মুহূর্তের মধ্যে পরীক্ষাটা, আমাদের ক্লাস শুরু যেটা হয় সেটা হচ্ছে অন্যদের যেটা সেপ্টেম্বর বা অক্টোবরে গিয়ে হচ্ছে, আমাদের কিন্তু জুলাইয়ের 1 তারিখে ক্লাস শুরু হয়ে যায়। এইটা হচ্ছে ব্যাপার। তোমরা নিশ্চয়ই এটা চেষ্টা করতে পারো এবং এই পথে না। আমার ধরুন একটা ছোট কথা বলি আপনার কথার উপর ভিত্তি করে। আমার কিছু, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার কিছু স্টাফ দরকার, 5 জন স্টাফ দরকার। আমি বললাম যে আমি অ্যাডভার্টাইজ দিই। এবার UEM-IEM এর ছেলেমেয়েরা পাশ করে গেছে, তারা অ্যাপ্লাই করলো। আমি বলছি না, ক্যাম্পাস ইন্টারভিউ বলছি, তারা অ্যাপ্লাই করলো। আর এরা অ্যাপ্লিকেশন কি দেবে, তো পরীক্ষাই হয়নি। ঠিক এই ডিফারেন্সটা হয়। ঠিক, তা আমি নেব না তাদের। এমনিতেই ভালো কলেজ, এদের রেপুটেশন সাংঘাতিক। 3.5 মানে এক একজন 3.5 চাকরি পাচ্ছে। আমি এটা অন্য জায়গা থেকে দেখেছি, আপনাদের বক্তব্য অনুযায়ী না। আমি দেখলাম যে 3.5 মানে প্রত্যেকের 3.5 করে চাকরি রয়েছে। হ্যাঁ, ডিভাইড করলে নাম্বার অফ জবসকে ডিভাইড করে যদি নাম্বার অফ স্টুডেন্টসে, আমাদের সত্যি এক একটা স্টুডেন্ট 3.5 করে জব, 3.5 করে জব। এটা ওনারা কেউ কোনোদিন আগে কেউ 2টো, কেউ 3টে, কেউ 4টে, কেউ 7টা, সেই হিসাবে ওরকম একটা অ্যাভারেজ। 3.5 তাদের হচ্ছে গিয়ে চাকরির জায়গা। তো কাজেই একেবারে শেষ প্রান্তে আমি কথাগুলো এ কারণে বললাম, এবার খোলাখুলি বলি, মুখবন্ধে বলিনি। আমি জানি না যখন আমাদের এটা টেলিকাস্ট হচ্ছে ততদিনে তো জয়েন্টের যদি রেজাল্ট না বেরোয় তাহলে আর এবছর ইঞ্জিনিয়ারিং ভুলে যাবে। দেরি করবেন না। এনারা যে ফেসিলিটিটা আপনাদেরকে দিচ্ছে, অন্তত জয়পুরের জন্য তো পাবেন, এটুকু বলছি যে একটা জয়েন্ট আপনার নিয়ে নেবেন সময় উপযোগী। তলায় ফোন নাম্বার যাচ্ছে, ডিটেল যাচ্ছে, সমস্ত কিছু যাচ্ছে। সেটাকে দেখে আপনারা যোগাযোগ করুন। প্রত্যেকেই চায় ভালো কলেজে ভর্তি হতে, ভালো ইউনিভার্সিটি তাদের। আর এই সমস্ত পণ্ডিত ব্যক্তিত্বরা থাকলে তার উপরে তো কিছু হতে পারে না। আরো অনেক গল্প আছে, এই গল্পের শেষ নেই। সারা বছর প্রত্যেকদিন গল্প করলেও UEM-IEM নিয়ে শেষ করা যাবে না। আমি ইদানিং এদেরকে নিয়ে একটুখানি ক্ষুদ্র মনে পড়াশোনা করছি, আমার ভাল লাগছে প্রতিদিন। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। কিন্তু সামনের সপ্তাহে আমাদের অ্যাবসলিউটলি থাকবে জয়পুর। চলুন আপনাদেরকে জয়পুরে নিয়ে যাই, এই আমার বিমান। থ্যাংক ইউ, গুড নাইট।